আসসালামু আলাইকুম, সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা পড়ব ইউনিট 2 এর লেসন 2। চলো শুরু করা যাক। লেসন 2 এর নামটা কি দেখি, এনভায়রনমেন্টাল পলিউশন। তো আমরা বুঝতে পারছি লেসন 2 এর নাম দেখেই যে এই লেসনে আমরা কি পড়তে যাচ্ছি, পরিবেশের বিভিন্ন দূষণ। আচ্ছা, Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. এখান থেকে কি বোঝা যায়, বাংলাদেশ বর্তমানে বিভিন্ন ধরনের পলিউশনের হাতে বন্দী বা দখলদারিত্ব হয়ে আছে। কি কি সেগুলো? এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, সয়েল পলিউশন মানে মাটি দূষণ এবং ওয়াটার পলিউশন মানে পানি দূষণ। দ্য ডিওলার্স অফ দ্য আরবান এরিয়াস মানে যারা ইয়াতে বসবাস করে, শহরাঞ্চলে বসবাস করে, আর দ্য ওয়ার্স্ট সাফারার অফ সাচ পলিউশন, এবং তারাই হলো গিয়ে এসব পলিউশনের সবচেয়ে বেশি ভোগদার বা তারা সবচেয়ে বেশি সাফার করে এসব পলিউশনে। যেমন ঢাকা শহরের বায়ুতে যে দূষণ, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বায়ুতে কিন্তু ততটা দূষণ হয় না। ঢাকা শহরের বায়ুতে আমরা কদিন আগে একটা রিপোর্ট দেখেছিলাম যে এখানে যে বায়ু দূষণে যেসব কেমিক্যালস বা জিনিসপত্র মিশে থাকে সেগুলো প্রতিদিন 23টা সিগারেট খাওয়ার সমান দূষিত। তার মানে কতটা খারাপ একটা এনভায়রনমেন্টের মধ্যে আমরা থাকি, চিন্তা করা যায় না। দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইনডিসক্রিমিনেট মানে হলো গিয়ে ক্রমান্বয়ে বাড়তে থাকা বা নির্বিচারে, কোনো বাছ বিচার ছাড়াই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন। বাছ বিচার ছাড়াই যে সব শিল্পায়ন process in Bangladesh over the past decades has created significant environmental pollution. গত কয়েক দশক ধরেই এত যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন বা নগরায়ণ গড়ে উঠেছে, সেই সবই এসব পলিউশনের বা দূষণের প্রধান কারণ। We will now read about some of the most common types of environmental pollution. আমরা আমাদের এই যে লেসনটায়, সেই লেসনটায় তারই মধ্যে কয়েক ধরনের খুবই কমন বা খুবই সাধারণ বা খুবই ইম্প্যাক্টফুল দূষণ সম্পর্কে পড়বো, অ্যান্ড কোপিং উইথ দেম, এবং সেসব দূষণ কিভাবে রোধ করতে পারি বা তাদের থেকে কিভাবে বাঁচতে পারি সেসব সম্পর্কেও পড়বো। এখানে আমাদের প্রথম পলিউশন টাইপটা কি? এয়ার পলিউশন। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। কি বলেছে? এয়ার পলিউশন কোনো একটি উৎস থেকে হয় না, এটি অনেক ধরনের উৎস থেকেই হয়। যেমন ইন বাংলাদেশ পয়জনিয়াস এক্সহস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মানে বিষাক্ত যে নিষ্কাশিত দ্রব্যগুলো যেগুলো বিভিন্ন শিল্প কারখানা থেকে নিষ্কাশিত হয়। ব্রিক কিলস মানে যে ইটের ভাটা। ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকেলস, এই যে রিকন্ডিশনিং গাড়ি বা যেগুলো ম্যাটেরিয়ালস যেগুলো বডি পার্টস গুলো কোনোটা নতুন থাকে কোনোটা পুরনো থাকে, সেগুলো যে মেরামত করে আবার রাস্তায় ছাড়া হয় সেগুলো থেকে। ডাস্ট ফ্রম রোডস, রাস্তার যে ধুলাবালি সেগুলো থেকে। অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, এই যে বিল্ডিং বা কনস্ট্রাকশন, নিত্য নতুন বিল্ডিং যে বানানো হয় 10তলা 20তলা, আগে যে সব টিনশেড বাড়িগুলো ছিল বা বিভিন্ন একতলা যে বাড়িগুলো ছিল সেগুলো ভেঙে ভেঙে যে নিত্য নতুন প্রতিনিয়ত বিল্ডিং করা হচ্ছে, সেগুলো থেকেও এয়ার পলিউশনের ম্যাটেরিয়ালস বের হতে পারে। আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন, তো এয়ার পলিউশনের সোর্স কি কি আমরা দেখছি? পয়জনিয়াস এক্সহস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, এটা আমাদের 1 নম্বর, যে বিভিন্ন শিল্প কারখানা। তারপর ব্রিক কিলস 2 নম্বর, সেটা হলো গিয়ে ইটের ভাটা। ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকলস, যেমন রিকন্ডিশনিং বা খুবই খারাপ ভাবে কিন্তু মেরামত করে যেসব গাড়ি ছাড়া হয়, যেগুলো রাস্তা চলা উচিত না, সেগুলো রাস্তায় যে ধুলাবালি হয় সেগুলো থেকে। এবং কনস্ট্রাকশন সাইট, সেগুলো থেকে যেসব মেটেরিয়ালস বের হয় সেগুলোই মূলত বায়ু দূষণের কারণ। আচ্ছা, উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন, আমরা কি করতে পারি? এসব পলিউশনকে কমাতে পারি কিভাবে? বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস, যে মোটর চালিত যে যানবাহন, কারণ সেগুলো কিন্তু অনেক কালো ধোঁয়া নিষ্কাশন করে। এসব মোটর সাইকেল বা মোটর চালিত যেসব যানবাহন চলে সেগুলো থেকে কালো ধোঁয়া নিষ্কাশন হয়, যেগুলো বাতাসে মিশে বাতাসকে প্রতিনিয়ত দূষিত করে। আমরা তো চলাফেরা করার সময় দেখি বাস থেকে, প্রাইভেট কার থেকে এসব কালো ধোঁয়া বের হয়। অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকেলস ওল্ডার দেন 20 ইয়ার্স, এই যে ওল্ডার পোরলি সার্ভিস যে এই যানবাহনগুলো, সেগুলো কি করে?
এর যেসব পার্টস গুলো নষ্ট হয়ে যায়, কিছু কিছু কিন্তু 20 বছরেরও বেশি বয়স, এই কারণে তারা একটা খারাপ পর্যায়ে চলে যায়। তো তাদের সাথে কিছু নতুন অংশ মিলে যে একটা নতুন ভেহিকল বানানো হলো বা যানবাহন বানানো হলো, সেগুলো কিন্তু খুবই খারাপ অবস্থায় থাকে। তো এগুলোর কথাই বলা হয়েছে যাতে আমরা ওগুলো ইউজ না করি। উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্টস। লুব্রিকেন্টস বলতে বোঝানো হয় যে বিভিন্ন ধরনের পিচ্ছিলকারক পদার্থ, যেগুলো ইউজ না করলে ধোঁয়া বেশি নিষ্কাশন হয়, কিন্তু এগুলো ইউজ করলে মেবি ধোঁয়া কম নিষ্কাশন হতো। যেমন মোবিল হিসেবে আমরা বলতে পারি লুব্রিকেন্টস টু লেসেন দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউটেন্টস। লেসেন মানে হলো কমানো। এসব লুব্রিকেন্টস ইউজ করলে এই এমিশন, যে দূষণ এবং ধোঁয়া যে বের হয়, সেগুলো কম বের হবে। We can encourage people to use compressed natural gas. আমরা মানুষজনকে কি করতে পারি? উৎসাহিত করতে পারি কি ব্যবহার করতে? সিএনজি ব্যবহার করতে। compressed natural gas or liquid petroleum gas মানে এলপিজি ফর fueling their cars. গাড়ির যে কালো ধোঁয়া নিষ্কাশন হয়, সেগুলো যদি আমরা সিএনজি আর এলপিজি ব্যবহার করি, তাহলে কিন্তু কম ধোঁয়া নিষ্কাশন হবে, মানে আগের তুলনায় কম হবে। তো এগুলো মানুষকে আমরা উৎসাহিত করতে পারি। The government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitators. আচ্ছা, হিউম্যান হ্যাবিটেটস মানে মানুষের যে বসবাসের জায়গা বা লোকাল এরিয়া যেগুলো। গভর্নমেন্টের উচিত কি, এই সব যেসব ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট থেকে বেশি পরিমাণে ধোঁয়া নিষ্কাশন হয় বা বেশি পরিমাণে খারাপ পদার্থ নিষ্কাশন হয়, সেগুলো মানুষের লোকালয় থেকে দূরে নিয়ে, যেখানে খুব একটা মানুষের সরাসরি সংস্পর্শে আসবে না, সেখানে যদি এগুলোকে নতুন করে পুনর্বাসন করে বা নতুন করে অবস্থান করে, তাহলে কিন্তু আমাদের সরাসরি ক্ষতির পরিমাণটা একটু হলেও কমে আসবে। আচ্ছা, তাহলে আমরা এই স্লাইডটা থেকে কি দেখতে পাচ্ছি? এয়ার পলিউশনের কারণগুলো কি কি, মানে মূলত এয়ার পলিউশন কি, এয়ার পলিউশনের কারণগুলো কি কি, এবং সেগুলো আমরা কিভাবে কমাতে পারি। একটা সেকশনে কিন্তু প্রায় 3টা সেগমেন্ট বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এখান থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাচ্ছি এয়ার পলিউশন সম্পর্কে। আচ্ছা, পরের স্লাইডে দেখি কোন পলিউশন সম্পর্কে কথা বলেছে। ওয়াটার পলিউশন। আমাদের নেক্সট পলিউশন বা দূষণের বিষয় হলো ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশানস, রিভার্স, লেকস। ওয়াটার পলিউশন কোথায় কোথায় হতে পারে? সমুদ্রে হতে পারে, নদীতে হতে পারে, লেকে হতে পারে, পন্ডস মানে পুকুরে হতে পারে, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স, এমনকি মাটির নিচে যে সংরক্ষিত পানিগুলো সেখানেও হতে পারে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, যেহেতু বিভিন্ন জলধারায় একসাথে মিলেমিশে যায়, দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি। যেমন নদীর পানি যদি দূষিত হয়, নদীর পানি কিভাবে দূষিত হতে পারে? নদীর পাশে বিভিন্ন সময় ট্যানারি শিল্প গড়ে ওঠে। ট্যানারি শিল্প মানে হলো চামড়া শিল্প। চামড়াকে পরিষ্কার করার জন্য বা ওইটাকে জুতা বা বিভিন্ন দ্রব্যাদিতে পরিণত করার জন্য প্রচুর পরিমাণে পানি, প্রচুর পরিমাণে কেমিক্যালস, লবণ, তারপর বিভিন্ন প্রিজারভেটিভস ইউজ করা হয়। তো সেগুলো কি হয়, ধুয়ে ধুয়ে সেগুলো নদীর পানিতে মিশে যায়। এখন নদীর পানি কি এক জায়গায় থেমে থাকে? না, সেই পানি যে প্রবাহিত হয় আমাদের বঙ্গোপসাগর, আমাদের যে সমুদ্র, সেই সমুদ্রে মিশে। তো সেভাবে সমুদ্র নষ্ট হয়ে গেল, পলিউটেড হয়ে গেল। তারপর আবার বিভিন্ন সময় দেখা যায় যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ম্যাটেরিয়ালস আর কেমিক্যালস ইউজ করা হয়, এবং ম্যাক্সিমাম এই যে ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো নদীর পাশাপাশি, নদী বা খাল বিলের পাশাপাশি বানানো হয়, কারণ এইসব ইন্ডাস্ট্রিতে পানি অনেক দরকার হয়। তো ওরা পানি ব্যবহার করে ঠিক আছে, কিন্তু সেগুলো আবার পলিউশনও করে। এইসব পলিউটেড যে ম্যাটেরিয়ালস গুলো মিললো, সেগুলো যেও নদীতে মিশে, নদী থেকে পরে সমুদ্রে যেয়ে মিশে। তো এইভাবে আমাদের যে একটা সোর্স থেকে আরেকটা সোর্স খুব ইজিলি পলিউটেড হতে পারে। Causes of water pollution include, ওয়াটার পলিউশনের কারণ কি কি? Causes of water pollution include increased sediment from soil, এই যে নদীতে পলি জমে, বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে স্রোত হয় নদীতে, সে অনেক পলিমাটি নিয়ে আসে। তো সে যখন শুকিয়ে যায়, সে পলিমাটিগুলো নদীতে থেকে যায়, নদীর পার্শ্ববর্তী এলাকায় থেকে যায়। এটা পলিমাটি কিন্তু মাটির জন্য ভালো, বিভিন্ন কি বলে, ধান, গম, ভুট্টা এগুলোর জন্য ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো অনেক সময় এই মনসুন সিজনে আমরা জানি যে পলিমাটি যখন আসে, সে থেকে যায়, সে যেহেতু অনেক ভারী একটা জিনিস, সে পানির সাথে সাথে কিন্তু অতটা চলে যায় না। তো সেও পলিউশনের একটা কারণ হিসেবে কাউন্ট করা হয়।
তারপর হলো ইরোশন। ইরোশন মানে হলো নদী ভাঙন। নদী ভাঙনের সময় সে বিভিন্ন আবর্জনা সাথে করে নিয়ে চলে যায়। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং। আমরা যে বিভিন্ন ময়লা যে আবর্জনা ফেলি সেগুলো যদি সঠিকভাবে না ফেলি, এখানে সেখানে ফেলি, বিশেষ করে গ্রামের পার্শ্ববর্তী গ্রামের যে মানুষগুলো যারা নদীর পাশাপাশি থাকে তারা তাদের যে কোনো আবর্জনা সব নিয়ে সেই নদীতে বা পুকুরে সরাসরি ফেলে দেয়। তাদের কোনো সিস্টেম থাকে না বা কোনো নিয়ম নীতির বাদ না মেনে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ইচ্ছা যে কোনো জায়গায় ময়লা ফেলে, সেটাও একটা পানি দূষণের কারণ। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাই। মাটির যে দূষণ হয় সেই দূষিত মাটিও কিন্তু নদীর পানিকে দূষিত করতে পারে। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইস। বিভিন্ন জৈব পদার্থ যেগুলো পানির সাপ্লাইয়ের সাথে মিশে পানিটাকে পুরো দূষিত করে দেয়। অনেক জৈব পদার্থ কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো না, ক্ষতির কারণ। সেই জৈব পদার্থগুলো যদি পানির সাপ্লাইয়ের সাথে বা ওয়াটার সোর্সের সাথে মিশে যায় তখনও পানিটা দূষিত হতে পারে। আচ্ছা, ইন ফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। এই যে একটু আগে যেটা বললাম, মাটি দূষণ মানেই কিন্তু পানি দূষণ। কিভাবে? মাটির যে দূষণটা হলো, সে মাটির মধ্যে যে পানি যদি নিচেও থাকে সে কিন্তু চুয়ে আস্তে আস্তে সে পানিতে যে মিশে, তো সেভাবে পানিটাও দূষিত হয়ে যায়। Throwing away toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water. আমরা যদি কোনো মাটির উপরেও ময়লা ফেলি সেটা কিন্তু আস্তে আস্তে, গ্রাজুয়ালি মানে হলো আস্তে আস্তে, গ্রাজুয়ালি মানে আচ্ছা ইভেনচুয়ালি মানে আস্তে আস্তে বা ধীরে ধীরে সে কিন্তু পানির কাছাকাছি চলে যায়, তো সেভাবে সেই দূষণটা হতে পারে। অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ইজ পলিউটেড। এবং এর ফলাফল হিসেবে কি? পানিও দূষিত হয়ে গেল। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টস মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেকস। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের ট্যানারি শিল্প হোক, টেক্সটাইল শিল্প হোক, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট হোক বা যেসব শিল্প কারখানা, তারা বেশিরভাগই কি করে? পানির কাছাকাছি বা ওয়াটার সোর্সের কাছাকাছি তাদের প্ল্যান্ট গুলো বসায় পানিকে বেশি ব্যবহার করার জন্য। তো তারা ব্যবহার করতে চায়, সেটাকে দূষণও করে ফেলে। We need to be more careful about disposing household waste too. আচ্ছা, গৃহস্থালী যেসব ময়লা দ্রব্য সেগুলো ব্যবহার ক্ষেত্রেও আমাদের সচেতন হতে হবে। গৃহস্থালী বিভিন্ন মানুষ কি করে? মাছ কাটার পর, গ্রামে যেগুলো বিশেষ করে খেয়াল করা যায়, মাছ কাটলে যে মাছের আঁশ থাকে, ফলের খোসা, সবজির খোসা, পলিথিন, বাজার থেকে যেসব পলিথিন ব্যাগ কিনে আনলো সেগুলো সে ধরে কি করে? সরাসরি একটা খালে ফেলে দিল বা সরাসরি একটা ডোবা বা কুয়ার মধ্যে ফেলে দিল। আস্তে আস্তে কিন্তু সেগুলো বাড়তে বাড়তে পানিটাকে পুরো একদম ব্যবহার অনুপযোগী করে ফেলে। তো তখন তারা নিজেরাই আফসোস করে, আচ্ছা এখানে ভালো পানি ছিল, সেই পানি এখন নষ্ট হয়ে গিয়েছে, এখন নতুন আরেক জায়গায় খাল খনন করো, নতুন আরেক জায়গায় টিউবওয়েল বসা। কিন্তু তাদের একটা সোর্স ছিল, সেটাকে তারা ঠিকভাবে ইউটিলাইজ না করে নতুন একটা সোর্সের দিকে তারা এগিয়ে যায়। তো এইসব বিষয়ে আমাদের সচেতন হতে হবে। আমরা গৃহস্থালী ব্যবহারের যে জিনিসপত্র সেগুলো যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারতাম, আমাদের ওয়াটার সোর্স কিন্তু এত তাড়াতাড়ি নষ্ট হতো না। ইউজ অফ পেস্টিসাইডস মিন দ্যাট হোয়েন ইট রেইনস। আচ্ছা, পেস্টিসাইড মানে হলো কীটনাশক। কীটনাশক যখন আমরা ব্যবহার করি তখন সেগুলো বৃষ্টির পানির সাথে, when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. আচ্ছা, আমরা যখন বিভিন্ন কীটনাশক বা সার ব্যবহার করি, কেমিক্যাল বেসড সার কিন্তু কয়েক ধরনের হয়। কম্পোস্ট যে সারগুলো সেগুলো কিন্তু পরিবেশের জন্য খুবই ভালো, কিন্তু কৃষকরা বা ফার্মার্স যারা, তারা সেগুলোর দিকে না ঝুঁকে কেমিক্যালসের দিকে ঝুঁকে। তো তারা সেগুলো ব্যবহার করে, বৃষ্টি পানি যখন পড়ে সেগুলো কিন্তু পানির সাথে ধুয়ে ওই ওয়াটার সোর্সের দিকে চলে যায় এবং এভাবে কিন্তু পানিটা পলিউটেড হয়ে যায়। Therefore we must be aware of the dangers of using pesticides. তাই আমাদের এই যে কীটনাশক ব্যবহার করার দিকে সচেতন হতে হবে। and they may pollute our rivers, কারণ তারা আমাদের নদী, খাল এবং যে লেক হলো হ্রদগুলোকে কি করতে পারে? দূষিত করে তুলতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? ওয়াটার পলিউশন সম্পর্কে আমরা জানলাম। ওয়াটার পলিউশন কি, ওয়াটার পলিউশনের কারণ কি, এগুলো হলো কারণ। চলো তো দেখি ওয়াটার পলিউশন কারণগুলো কি। প্রথমে ছিল হলো ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল। এটাকে একটু ন্যাচারাল হিসেবে আমরা ধরতে পারি, ন্যাচারাল মিসম্যানেজমেন্টও ধরলাম। ইরোশন, এটাতে কিন্তু মানুষের হাত থাকে। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, এটা সম্পূর্ণ ম্যানমেড ডিজাস্টার।
leakage of soil pollution into water supplies, organic materials that decay in water supplies. এগুলো হলো আমাদের ওয়াটার পলিউশনের কারণ। আর ওয়াটার পলিউশন কিভাবে কমাতে হবে সেই সম্পর্কে বলা হয়েছে যে অ্যাজ এ রেজাল্ট এখান থেকে। আচ্ছা, এইসব ভাবে আমরা কি করতে পারি, ওয়াটার পলিউশনটা কমাতে পারি। কিভাবে? আমরা হাউস ডিসপোজের ক্ষেত্রে সচেতন হব, পেস্টিসাইড ইউজের ক্ষেত্রে সচেতন হব, এবং হলো গিয়ে এইগুলো যাতে আমাদের ওয়াটার রিসোর্সের সাথে না মিশে যায় সেই সম্পর্কে আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এটা হলো আমাদের আরেকটা পলিউশন টাইপ, কি সয়েল পলিউশন, ভূমি বা মাটির দূষণ। Among the most significant causes of soil pollution, মানে সয়েল পলিউশনের যতগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে বেশি অর্থবহ বা গুরুত্বপূর্ণ বা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. আচ্ছা, মাটি দূষণের সবচেয়ে বড় কারণ হলো শিল্প কারখানায় যেসব নষ্ট দ্রব্যাদি উৎপন্ন হয়, নষ্ট দ্রব্যাদি বা ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস, যেমন এটাকে কি বলতে পারি, যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি ধরি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা কি প্রডিউস করি, একটা কাপড় বানাবো বা একটা শার্ট বানাবো। তো একটা শার্ট বানানোর পর সেখান থেকে এক্সট্রা হিসেবে অনেক কিছু বের হয়, যেমন এক্সট্রা কালার্স বের হয়, এক্সট্রা ফেব্রিক বা এক্সট্রা ফাইবার হিসেবে যেসব জিনিস বের হয়, তারপর ওই কালার মিশ্রিত যে পানি সেটা বের হয়, ওগুলো কিন্তু আমাদের দরকার নেই, ওগুলো কিন্তু ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস। তো সেই ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস গুলোকে আবার ইউটিলাইজ করার জন্য বা তার ইম্প্যাক্ট কমানোর জন্য প্রত্যেকটা ফ্যাক্টরিতে কি বসানো লাগে, ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। কিন্তু আমাদের দেশে সেগুলো করা হয় না, কারণ ইটিপি প্ল্যান্ট বসানো একটা ব্যয়বহুল বিষয়। তো তারা কি করে, ওই ওয়েস্টেজ ম্যাটেরিয়াল গুলো ডিরেক্ট আমাদের এনভায়রনমেন্টের সাথে মিশতে দেয়। কিভাবে? ওয়েস্টেজদের যে এয়ার পলিউশন, সেটা এয়ার পলিউশন তারা হতে দেয়, পানির সাথেও মিশতে দেয়, এবং তাদের ওসব ম্যাটেরিয়ালস কি মাটির সাথেও মিশে চলে যায়। তো এইভাবে সে কি করে, আমাদের মাটিটাকে দূষণ করছে। কিন্তু এইসব ম্যাটেরিয়ালস গুলো যদি তারা সঠিকভাবে ব্যবহার করত, সঠিকভাবে ইউটিলাইজ করতো, এবং তাদের ডিসপোজটা মানে তাদের বিনাশটা বা ধ্বংসটা ঠিকঠাক ভাবে করতো, তাহলে কিন্তু পলিউশন এত প্রকারে হতো না। তো এটাই হলো মূল কারণ, যে ইন্ডাস্ট্রি যেসব ওয়েস্ট সেগুলোকে সঠিকভাবে ডিসপোজ না করা। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট, মানে আমাদের গৃহস্থলে যেসব ময়লা বা অপদ্রব্য বের হয় সেগুলোর মিসম্যানেজমেন্ট, সেগুলো সঠিকভাবে নষ্ট না করা। যেমন প্লাস্টিক যে ম্যাটেরিয়ালস গুলো, সেগুলো যদি আমরা সরাসরি মাটিতে ছেড়ে দিই, প্লাস্টিক কিন্তু 400 বছরের মধ্যেও পচে না। তো কিন্তু সেই মাটির যে উর্বরতা সেটাকে নষ্ট করে দিচ্ছে। এভাবে কিন্তু আমরা আমাদের কি করছি, মাটিটাকে দূষণ করছি। পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, হ্যাঁ একটু আগে যেটা আমি বললাম, পলিথিন ব্যাগস গুলো আমাদের মাটির জন্য খুবই ক্ষতিকর। হ্যাজ কজড সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। তারা কি করছে, আমাদের যে মাটি সেটাকে দূষিত করছে, এবং আমাদের যে ড্রেনেজ সিস্টেম সেটাকেও নষ্ট করছে। ড্রেনেজ সিস্টেম নষ্ট হওয়া মানে কিন্তু পানিও নষ্ট হওয়া। অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস। আচ্ছা, এই যে এগ্রিকালচারাল পেস্টিসাইডস, তারা কিন্তু পানি দূষণও করে, পানি দূষণও করে, আবার মাটি দূষণও করে। কিভাবে? এই যে পেস্টিসাইড গুলো ইউজ হয়, মানে যে বিশেষ করে কীটনাশক, এই কীটনাশক গুলো কি করে, পানির সাথে মিশে পানিতে দূষণ করলেই ওরা যখন জমিতে দেয়া হয় বা মাটিতে দেয়া হয়, প্রয়োজনের অতিরিক্ত দেয়া বা কেমিক্যাল পেস্টিসাইড দেয়া মানে কিন্তু মাটির ক্ষতি করা। তারা যে ফলনটা বা ফসলটা সেটা খুব গতি ভালো করলো, ঠিক আছে, ধান আগে কম উৎপন্ন হতো, এখন বেশি উৎপন্ন হয়। গম আগে দুর্বল হতো, এখন খুব বেশি করে হয়। কিন্তু তারা কিন্তু মাটির ক্ষতি করছে। আগে যেখানে বছরে একবার করে ধান চাষ করা হতো, এখন সেখানে 2 বার করে করা হয়। তো ধান যদি এত উৎপন্ন করতে চায়, মাটির কিন্তু উর্বরতা কমে যাচ্ছে। মাটির থেকে যেহেতু এত পরিমাণে নিউট্রিয়েন্টস শুষে নিচ্ছে, তার মানে তার কিন্তু উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। দেখা গেল কয়েক বছর পর সেখানে আর ধান উৎপন্ন করা যাবে না। তো এইভাবে কিন্তু তার মাটিটা দূষিত হয়ে যাচ্ছে। তারপর ফার্টিলাইজার্স মানে সার, বিভিন্ন সার যেমন ইউরিয়া ব্যবহার করা হয়, তো ওইসব সারও কিন্তু মাটি দূষণের অন্যতম কারণ। সামটাইমস ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস, এই যে 4 চাকার যে যানবাহনগুলো বা অটোমেটিক চলা যেসব যানবাহনগুলো, সেখান থেকে যেই তৈলাক্ত পদার্থ বা বিভিন্ন যে ফুয়েল, যে জ্বালানি,
জ্বালানিটা যে বের হয়ে যায় তারা কিন্তু মাটি দূষণের অন্যতম একটা কারণ। মে গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল। তারা বৃষ্টির পানির মাধ্যমে, তারা রেইনফল বা বৃষ্টির মাধ্যমে ঝরে যায়, তারপর সিপ ইনটু মানে শুষে নেয়া, মনে শুষে নেয়া, চুইয়ে পড়া, তারা ধীরে ধীরে চুয়ে পড়ে তাদের খুব কাছে নিকটবর্তী মাটিতে। যেমন পিচ ঢালা যে রাস্তাগুলো, সেখানে অনেক সময় দেখা যায় কি গাড়ি চলতে চলতে গাড়ি থেকে তেল পড়তে থাকে। এটাও অনেকটা কেমিক্যাল প্রবলেমের কারণে বা টেকনিক্যাল ইস্যুস কারণে, কারণ এরকম জ্বালানি যদি পড়ে যায় সেই যে যানবাহন যায় তারও কিন্তু ক্ষতি। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে প্রচুর পরিমাণে ফুয়েল পড়ে যাচ্ছে, তো সেটা কি আস্তে 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 পানি বৃষ্টির মাধ্যমে হোক বা গ্র্যাভিটির কারণেও যদি ধরি, সে আস্তে আস্তে চুইয়ে পাশে যে মাটি সেখানে চলে যায়। এই ফুয়েল তো আমার মাটির দরকার নেই, তো সে করে কি, দরকার তো নাই, উল্টো সে মাটির উর্বরতাটাকে নষ্ট করে দেয়। এইভাবে হলো গিয়ে আমাদের যে নষ্ট হয়ে যায়। আচ্ছা, চলো দেখি এখানে আর কি বলা। পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার্স, আচ্ছা এই যে কীটনাশক এবং সার আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ। হ্যাঁ, আমি বলেছিলাম যে প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করা, কারণ এগুলো দরকার এই ফসলের গ্রোথের জন্য বা ফসলের বৃদ্ধির জন্য এগুলো দরকার। বাট দে আর ওভার ইউজ, কিন্তু তাদের অতিরিক্ত ব্যবহার হ্যাজ লেড টু সয়েল পলিউশন। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহারই আমাদের সয়েল পলিউশনের দিকে নিয়ে যাচ্ছে, মাটি দূষণের দিকে নিয়ে যাচ্ছে। ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড। বিভিন্ন ন্যাচারাল ফার্টিলাইজার বা কীটনাশক বা সার কিন্তু থাকে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন কম্পোস্ট। কম্পোস্ট হলো খুবই সুন্দর একটা ন্যাচারাল সার, প্রাকৃতিক সার, যেটা ঘরে বসে বানানো যায়, বা ঘরে না হলেও কৃষকরা সহজে বানাতে পারে। কিন্তু ওটা বানাতে কষ্ট, তারা সেটা না করে কি করবে, টাকা দিয়ে কিনে নিয়ে আসবে, কিন্তু সেটা কিন্তু তারাই জমির ক্ষতি করছে, কিন্তু এটা অনেকে বুঝতে চায় না। Instead of their chemical alternatives, compost can be used instead of their chemical alternatives. তো আমি যেটা বলেছিলাম, কেমিক্যাল যেসব ম্যাটেরিয়ালস ইউজ করা হয় সেগুলো ইউজ না করে কম্পোস্ট ম্যাটেরিয়ালস ইউজ করা উচিত। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস, এবং রিসাইকেল বা পুনরায় ব্যবহার আরেকটা ওয়ে বা আরেকটা রাস্তা টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। পুনরায় বিভিন্ন জিনিস যদি ব্যবহার করা হয় সেটা কিন্তু দূষণের মাত্রা খুব সহজেই কমিয়ে দেয়। রিসাইকেল খুবই ভালো একটা অভ্যাস। যেমন প্লাস্টিক ব্যাগস গুলোর কথা যদি ধরি, প্লাস্টিক ব্যাগ যদি বারবার রিসাইকেল করা হয় তখন কিন্তু নতুন নতুন করে প্লাস্টিক ব্যাগই হোক বা প্লাস্টিকের বিভিন্ন দ্রব্যাদি হোক, সেগুলো যদি পুরনোগুলো কালেক্ট করে ওগুলো আবার রিসাইকেল করা হয় তাহলে কিন্তু ভার্সিটিলিটিটা কমে যাচ্ছে। কিন্তু আমি প্লাস্টিক ব্যাগটা ইউজ করলাম, নদী পানিতে ছেড়ে দিলাম, মাটিতে ছেড়ে দিলাম, আবার প্লাস্টিক ব্যাগ বানালাম, তাহলে কিন্তু আমার পরিবেশের জন্য বেশি বেশি ক্ষতিকর পদার্থ জমছে। তো এইসব দিক দিয়ে আমাদের ফোকাস করতে হবে। রিসাইক্লিং খুবই ভালো একটা অভ্যাস, সেটা আমরা নিজেদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, নিজেদের ক্ষেত্রেও আমরা এই প্র্যাকটিসটা করতে পারি। রিসাইক্লিং পেপারস, plastics and other materials reduces the volume of refuse in landfill. আমরা পেপার সাধারণত রিসাইক্লিং এর মাধ্যমেই প্রডিউস করা হয়। প্লাস্টিক্স এন্ড আদার ম্যাটেরিয়ালস, এবং অন্যান্য ম্যাটেরিয়ালও রিসাইকেল করা যায়। সেগুলো করলে আমাদের ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস, আচ্ছা বারবার সে মাটিতে যে ফিরে আসে সেগুলো হবে না। ডিফরেস্টেশন মানে বৃক্ষ নিধন অলসো কজেস ইরোশন। বৃক্ষ নিধনের কারণে কিন্তু বিভিন্ন ধরনের ভাঙন হতে পারে। পলিউশন এন্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, আচ্ছা বৃক্ষ নিধনের কারণে কি হচ্ছে, বিভিন্ন যে পাহাড় বা আমাদের যে পর্বত ছিল সেগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, কারণ গাছের শিকড়ই কিন্তু সব মাটিকে বা সয়েলটাকে ধরে রাখতো। তো গাছই যখন থাকছে না তখন তো তারা খুব একটা শক্তি পাচ্ছে না, এই কারণে তারা আস্তে আস্তে ভেঙে লোকালয়ে চলে আসছে। আচ্ছা, and the loss of fertility in the topsoil. Planting trees and reforestation help prevent soil erosion and pollution. তাহলে আমাদের এটার সলিউশন কি, যে আমাদের কি ছিল যে সয়েল পলিউশন, সেটা সলিউশনটা কি, প্ল্যান্টিং ট্রিজ, বেশি বেশি করে গাছ লাগাতে হবে, এবং রিফরেস্টেশন পুনরায় বনায়ন বা বৃক্ষায়ন যে কর্মসূচি, বৃক্ষরোপণ যে কর্মসূচি সেটা বাড়াতে হবে। হেল্প
প্রিভেন্ট সয়েল ইরোশন এন্ড পলিউশন। বেশি বেশি গাছ লাগানো এবং বনায়নই করতে পারে কি সয়েল পলিউশনটাকে কমাতে পারে। আচ্ছা আমরা দেখি সয়েল পলিউশন কি ছিল। এখানে কি কি মাটির যে পলিউশন বা সয়েল পলিউশন সেটার কারণ কি কি, কিভাবে হয় এবং সেটা আমরা কিভাবে কমাতে পারি, ও সাথে কি ছিল এটার কি কি এফেক্ট পড়তে পারে এবং এটা আমরা কিভাবে কমাতে পারি সেসব সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা এখানে আমরা সেই ব্রিফিংটা করি। আমরা আজকে কি কি পড়েছিলাম? প্রথমে আমরা এয়ার পলিউশন পড়েছিলাম, তারপর আমরা ওয়াটার পলিউশন পড়েছি, তারপর সয়েল পলিউশন পড়েছি। এয়ার পলিউশনের কি কি কারণ ছিল এবং এয়ার পলিউশন কিভাবে কমাতে পারি। আমরা পুরোপুরি বন্ধ আসলে সম্ভব না, কারণ আমরা এতটাই ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভরশীল, এতটাই আমরা আরবানাইজেশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি যে আমরা আসলে চাইলেও সবকিছু একদম স্টপ করতে বা শেষ করে দিতে বা থামাতে পারবো না। কিন্তু আমরা কি করতে পারি? কমাতে পারি, সচেতনতা বৃদ্ধি করতে পারি অন্যদের মাঝে যে না আমরা একটু হলেও যদি কমে তাহলে কিন্তু আমাদের পরিবেশটা বা আমাদের পৃথিবীটা আরো কিছু বেশি দিন বসবাস উপযোগী থাকবে। কিন্তু আমরা যেই পরিমাণে পরিবেশ দূষণ শুরু করেছি সব দিক দিয়ে শুরু করে, এয়ার হোক, ওয়াটার হোক, পলিউশন হোক বা যে কোনো ধরনের পলিউশন হোক, এত আকারে চলতে থাকলে পৃথিবীর অবস্থা খুব বেশি দিন ভালো থাকবে না এবং যার জন্য আমরাই দায়ী থাকবো। পরে হয়তোবা আমরা আফসোস করবো যে না আমরা এত না করলেও পারতাম, কিন্তু তখন হয়তোবা সময় থাকবে না। তো আমাদের উচিত যেহেতু আমরা যেহেতু এই জেনারেশনটা, আমাদের এখান থেকে লাগাম ধরা উচিত। আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করবো এসব পলিউশন সম্পর্কে সচেতন হওয়ার, যার যার জায়গা থেকেই করি। নিজের কাছে নিজে যদি ক্লিয়ার থাকি অন্যকেও আমরা এনকারেজ করতে পারবো। আচ্ছা আমরা পড়েছিলাম কি কি, এয়ার পলিউশন তার কারণ, কিভাবে কমানো যায় সে সম্পর্কে, ওয়াটার পলিউশন কি তার কারণ এবং কিভাবে এগুলো আমরা একটু কোপ আপ করতে পারি বা কমাতে পারি, সয়েল পলিউশন সম্পর্কে জেনেছি। এখানে একটু যেহেতু এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে পড়লাম, আমি আরো নতুন কিছু পলিউশন অ্যাড করছি, যেমন লাইট পলিউশন। আলো দূষণও কিন্তু এক ধরনের দূষণ, যেটা আমরা 31st নাইটে বা বিভিন্ন ফেস্টিভ্যালের সময় দেখতে পারি। এটার সাফারার কিন্তু মানুষ থেকে শুরু করে হিউম্যান কাইন্ড থেকে শুরু করে অ্যানিমাল কিংডম পর্যন্ত সাফার করে। আচ্ছা নয়েজ পলিউশন, শব্দ দূষণ খুবই বাজে একটা পলিউশন যেটা সাফার আমরা করি। থার্মাল পলিউশন, গরম বা বৈশ্বিক যে তাপমাত্রার যে একটা ওঠানামা বা তাপমাত্রার যে অস্বাভাবিক পরিবর্তন, শীতের সময় শীত থাকে না, গরমের সময় গরম থাকে না, বৃষ্টির সময় বৃষ্টি থাকে না, কখন কোন ঋতু চলে আমরা সেটা ধরতেও পারি না, বুঝতেও পারি না, সেটাও কিন্তু এক ধরনের পলিউশন যেটা আমরা থার্মাল পলিউশনে ইনক্লুড করতে পারি। এবং রেডিও অ্যাক্টিভ পলিউশন, তেজস্ক্রিয়তা, বিভিন্ন তেজস্ক্রিয় যে প্ল্যান্ট গুলো বসছে বা আমাদের আশেপাশে যে বিশেষ করে আমাদের সবচেয়ে কাছাকাছি আমরা দেখতে পারি টাওয়ার গুলো, আমাদের এখন বিল্ডিং এর টাওয়ার, এগুলো কিন্তু আসলে বসার কথা না, এগুলো লোকালয় থেকে দূরে থাকার কথা। কিন্তু সামহাও তারা আমাদের কনভিন্স করে হোক তারা কি করছে, আমাদের আশেপাশে টাওয়ার গুলো বিল্ড আপ করছে, কিন্তু সেটা কিন্তু হওয়ার কথা ছিল না। তাছাড়া রেডিও অ্যাক্টিভ বিভিন্ন সোর্স থাকে, সেগুলো থেকেও আমরা পলিউশনের শিকার হতে পারি। তো আমাদের সবারই উচিত এসব পলিউশন সম্পর্কে সচেতন থাকা এবং এগুলো কিভাবে কমানো যায় সে সম্পর্কে সচেতন থাকা এবং অন্যদের সচেতন করা। আচ্ছা আজকের লেসন এই পর্যন্তই, ভালো থাকো সবাই, দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।